আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল আরেকটি ক্লাসে। উম আপনারা আমার সাথে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, কেমন আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আমি একটু কমেন্টগুলো দেখছি। আ আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আর যারা আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন। ঠিক আছে? শেয়ার করে দিবেন প্লাস আ বন্ধুদেরকে মেনশন করবেন ক্লাসে। আমি দেখতে পাচ্ছি তুহিন, শফিক তুহিন সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। সালাউদ্দিন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আ ক্লাসটি সবাই শেয়ার করবেন। ঠিক আছে? যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন। আপনাদের শেয়ার প্রত্যাশা করছি। আপনাদের শেয়ার আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ক্লাস নিতে আগ্রহ তৈরি করে আরকি। তো দেখেন আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা সম্পূর্ণ ব্যাকরণ থেকে। আমরা প্রশ্ন সমাধান আমাদের যে রাত ৯ টার যে লাইভ সেশন থাকে, সেটা মূলত প্রশ্ন সমাধানের একটি লাইভ সেশন থাকে। আপনাদের প্রাইমারিকে কেন্দ্র করে। যাই হোক আজকের যে ক্লাসটি এটিও তার ব্যতিক্রম নয়। আমরা ক্লাসের ভিতরে চলে যাই। লক্ষ্য করেন। সাউন্ড কম। আচ্ছা সাউন্ড কম? সত্যি সাউন্ড কম? আ নাসরিন কবির কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আওয়াজ দেবেন তো সাউন্ড কম কিনা একটু আওয়াজ দেবেন। হ্যাঁ, সাউন্ড তো ঠিক আছে আমরা দেখছি। ওকে। আচ্ছা, ওকে। আচ্ছা, লক্ষ্য করি আমরা আমাদের যে ১ম যে প্রশ্নটা আছে দেখেন, ১ম যে প্রশ্নটি আছে, ১ম প্রশ্নটি বলছে কি? দেখেন, ব্যাকরণ আচ্ছা, দেখেন বলছে ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ কি? এই প্রশ্নটা এসেছে ৩য় ধাপে ২০২২ সালে এসেছে প্রশ্নটি। বলছে ব্যাকরণের কাজ কি? ভালো বক্তা তৈরি করা, নতুন ভাষা তৈরি করা, দ্রুত পড়া ও লেখা শেখানো, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। ব্যাপারটা আসলে অভ্যন্তরীণ বানানটা হবে এইরকম। অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ, ঠিক আছে? অভ্যন্তরীণ। মনে রাখবেন অভ্যন্তরীণ এই শব্দটা পরীক্ষায় আসে। শব্দটা অভ্যন্তরীণ না আভ্যন্তরীণ, ঠিক আছে? এরকম আসে। শব্দটা হচ্ছে অভ্যন্তরীণ, আভ্যন্তরীণ কোনো শব্দ হয় না। অর্থাৎ এইটা হয় না। আভ্যন্তরীণ, আভ্যন্তরীণ এই বানানটা ভুল, ঠিক আছে? এটা সঠিক। অভ্যন্তরীণ। আচ্ছা, এখন একটু দেখবেন তাহলে ১ম যে প্রশ্নটা ১ নম্বর প্রশ্ন বলছে কি? যে আ ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হলো ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। দেখেন, ব্যাকরণ শব্দ থেকে প্রশ্ন আসে কেমন? ব্যাকরণ কি? ব্যাকরণ কি? ব্যাকরণ হচ্ছে ভাষা ব্যা আ আচ্ছা। ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ। এই বিশ্লেষণটা কাকে করে? এই বিশ্লেষণটা করে ভাষাকে। অর্থাৎ ভাষাকে ব্যাকরণ বিশেষভাবে বিশ্লেষণ করে। আর এই ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। সংবিধান বলা হয়, সংবিধান। ঠিক আছে? ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। ব্যাকরণ শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো বি যোগ আ যোগ ক্রি যোগ অন। ক্রি যোগ অন। লক্ষ্য করেন এই যে বি যোগ আ যোগ ক্রি যোগ অন লিখেছি, এই বি আর আ এই দুটো হচ্ছে উপসর্গ। এই ক্রিটা হচ্ছে সংস্কৃত ধাতু আর অনটা হচ্ছে প্রত্যয়। তাহলে দেখেন ব্যাকরণ শব্দের ২ টা উপসর্গ আছে, একটা ধাতু আছে, একটা প্রত্যয় আছে। এই যে ধাতু এটা হচ্ছে সংস্কৃত ধাতু, সংস্কৃত ধাতু আর এটা হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়। সুতরাং এই ব্যাকরণ শব্দটি প্রত্যয় সাধিত শব্দ। কি সাধিত? প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয় সাধিত শব্দ। আরেকটি তথ্য বলে রাখি, সেটি হচ্ছে ব্যাকরণ শব্দে দেখেন মূর্ধন্য আছে। সুতরাং এটা হচ্ছে কোন ভাষার শব্দ? তৎসম ভাষার শব্দ। তৎসম ভাষার শব্দ। আমরা জানি তৎসম ভাষার শব্দে কি থাকে? মূর্ধন্য থাকে, মূর্ধন্য স থাকে। ঠিক আছে? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। ধন্যবাদ। তো আপনারা যারা কমেন্ট করেছেন আমি দেখতে পাচ্ছি ১ নম্বর প্রশ্নের উত্তর লিখেছেন তাসমিনা জান্নাত লিখেছেন ঘ, আফসানা আঞ্জুম লিজা লিখেছেন ঘ, শঙ্খ নীল ঘ, নাসরিন কবির ঘ লিখেছেন। আচ্ছা, তাসনিমা জান্নাত লিখেছেন ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। গুড। ওকে। তারপরে আসেন পরের যে প্রশ্নটা আছে খন্দকার সাদিয়া সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার। ওকে, সাউন্ড ক্লিয়ার স্যার। ওকে।
আমরা তাহলে একটু সামনে আগাই। লক্ষ্য করেন পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা বলছে কি ব্যাকরণ শব্দের ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ। এই ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যুৎপত্তিগত অর্থ মানে কি? মানে এই শব্দটার আর কি বিভাজন করলে যে অংশগুলো পাওয়া যায় সেই অংশগুলোর অর্থ কি? অর্থাৎ সেটা কি অর্থ বহন করে? লক্ষ্য করেন ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আমি একটু আগেই লিখলাম সেটা কি বিশেষভাবে বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্লেষণ। কাকে বিশ্লেষণ করে? ভাষাকে বিশ্লেষণ করে। ভাষাকে বিশ্লেষণ করে। ভাষাকে বিশ্লেষণ করে। ওকে। তাহলে এই জায়গাতে দেখেন আছে কি বিশেষভাবে বিশ্লেষণ, সাধারণ সংশ্লেষণ, বিশেষভাবে সংযোজনা আর সাধারণ বিশ্লেষণ। তাহলে এটা উত্তর কি হবে? বিশেষভাবে বিশ্লেষণ। এই প্রশ্নটা এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ সালে। ঠিক আছে? দ্বিতীয় ধাপে এসেছিল এই প্রশ্নটি দেখেন। আমরা আ দেখেছি যে এটা। আচ্ছা, এটা উত্তর আপনারা করছেন। ধন্যবাদ। বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ। ধন্যবাদ। আহ ধন্যবাদ সবাইকে। একজন আবার ২ বার লিখছেন। বিশেষভাবে বিশ্লেষণ। ওকে, ধন্যবাদ। এরপরে আসেন পরের যে প্রশ্নটা আছে ৩ নম্বর প্রশ্ন বলছে ব্যাকরণ শব্দটি হলো লক্ষ্য করেন। ব্যাকরণ শব্দটি কি? ব্যাকরণ শব্দটি হলো, ব্যাকরণ শব্দটা কি দেখেন। এখানে অপশনে বলেছে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ। আমি আপনাদেরকে একটু আগেই দেখালাম ১ম যেই এমসিকিউটা আমাদের ছিল সেখানে দেখিয়েছি যে ব্যাকরণ শব্দে কি আছে? মূর্ধন্য আছে। আর আমরা জানি যে মূর্ধন্য, মূর্ধন্য ষ, দীর্ঘ ই, দীর্ঘ উ, ঠিক আছে? এই যে এই বর্ণগুলো যদি থাকে বা এই যে এই বর্ণ যদি থাকে, এই বর্ণ যদি থাকে বা এই যে এই বর্ণটা যদি থাকে বা এই বর্ণগুলো যদি থাকে তাহলে সেগুলো হয় কি? তৎসম শব্দ হয়। কি শব্দ হয়? তৎসম শব্দ। তাহলে এই জায়গাতে উত্তরটা আমাদের কি হবে? ক। উত্তর হবে ক। স্যার বুঝি নাই। সাউন্ড কম? হা, হা। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ মুস্তাক আহমেদ স্যার। স্যার আমি আপনার অনেক বড় ফ্যান। একটু কমেন্ট করেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ স্যার। আমাদের মুস্তাক স্যার। আ স্যার অনেক বড় ফ্যান। ফ্যান হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে? এই ফ্যান কিন্তু ঘুরতে পারে না। এই ফ্যান দিয়ে কি করব বলেন? যে ফ্যান ঘুরতেই পারে না, একটু বাতাসই দিতে পারে না। কিন্তু এই ফ্যানের তো আসলে প্রয়োজনে তো লাগে না। ঠিক আছে? তাহলে এই ফ্যান দিয়ে কি করব বলেন? বলেন মুস্তাক স্যার কি করব? বাহ! বাহ! ওকে, আসেন। শিপ্রা খাতুন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি মনে হয় অনেক দেরি করে ফেলেছেন। যাই হোক, যারা যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন। আপনাদের শেয়ার প্রত্যাশা করছি। অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে? আর কে কয়টা শেয়ার করছেন কমেন্টে লিখবেন। একটা শেয়ার যারা করেছেন লিখবেন 1D, যারা ২ টা করেছেন লিখবেন 2D, যারা ৫ টা করেছেন 5D, যারা ২০ টা করেছেন লিখবেন 20D। ঠিক আছে? কমেন্ট করবেন। কে কয়টা শেয়ার করছেন দেখি। আচ্ছা, ওকে আসেন। শীতে ফ্যানের দরকার নাই। না কথা ঠিক আছে, যুক্তি আছে। শীতে ফ্যানের দরকার নাই। তাহলে স্যার আমরা নিতে পারছি না। ওকে স্যার? আচ্ছা। এরপরে আসেন লক্ষ্য করেন বলছে সন্ধি ব্যাকরণের কোথায় আলোচিত করা হয়? মানে কোথায় আলোচিত হয় সন্ধি? মানে কোন অংশে? আমরা জানি ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? ব্যাকরণের বা প্রত্যেকটা ভাষার মূল অংশ, প্রত্যেকটা ভাষার মূল অংশ হচ্ছে ৪ টা। মূল অংশ প্রতিটি ভাষার মূল অংশ ৪ টা। ৪ টা কি, কি? একটা হচ্ছে ধ্বনি, ধ্বনি, শব্দ, বাক্য আর হচ্ছে বাগর্থ। বাগর্থ বা অর্থ যেটা বলি না কেন? প্রত্যেকটা ভাষার মূল অংশ হচ্ছে ৪ টা। আর ভাষার রূপ, প্রতিটা ভাষার রূপ হচ্ছে ২ টা। রূপের কথা যদি বলি, রূপ হচ্ছে ২ টা। একটা হচ্ছে কথ্য রূপ, আরেকটা হচ্ছে লেখ্য রূপ। কথ্য রূপ আর লেখ্য রূপ। লক্ষ্য করেন। একইভাবে এই যে মূল অংশ বা ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ, ব্যাকরণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। অর্থাৎ ধ্বনিতত্ত্ব, ধ্বনি বিষয় নিয়ে আলোচনা করে যেখানে সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। যেখানে শব্দ নিয়ে আলোচনা করা হয়, শব্দ বিষয় সেটা শব্দতত্ত্ব। ধন্যবাদ। একেবারে চকচকে লাগছে যে। আচ্ছা। এরপরে যেটা বলছিলাম, ধন্যবাদ। আ
হাজেরা আক্তার রিমা লিখেছেন, স্যার আমি পঞ্চম ব্যাচের স্টুডেন্ট, আপনার ক্লাস ভালো লাগে। ধন্যবাদ আপু, অনেক অনেক ধন্যবাদ। ওকে, আসেন এরপর দেখেন, এই যে ব্যাকরণের আলোচ্য বিষয় চারটা, মানে প্রধানত আলোচ্য বিষয় চারটা। এই যে ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, বাগর্থ তত্ত্ব বা অর্থতত্ত্ব, ঠিক আছে? এছাড়া উচ্চতর ব্যাকরণে আরো দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে অভিধান তত্ত্ব, আর একটা ছন্দ ও অলংকার তত্ত্ব, যেটাকে আমরা নন্দন তত্ত্ব বলে জানি। তাহলে যদি বলা হয় ব্যাকরণের মোট আলোচ্য বিষয় কয়টা, তাহলে উত্তর করব 6টা। আর যদি বলা হয় প্রধানত আলোচ্য বিষয় কয়টা, তাহলে উত্তর করব 4টা। 4টা উত্তর করব। ওকে, এখন এই 4টার বিষয়ের মধ্যে দেখেন সন্ধি। সন্ধিটা কি? সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। কার মিলন? ধ্বনির মিলন। দেখেন এই সন্ধিটা হচ্ছে ধ্বনির মিলন, অর্থাৎ ধ্বনি সংক্রান্ত। কি সংক্রান্ত? ধ্বনি সংক্রান্ত। ধ্বনি, যেহেতু এটা ধ্বনি সংক্রান্ত, সুতরাং এর আলোচ্য বিষয় হবে কোথায়? এটা আলোচ্য কোন অংশের আলোচ্য বিষয় হবে? এটা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হবে। ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, এরপরে আসেন 5 নম্বর কোশ্চেন বলছে বাগধারা। লক্ষ্য করেন, এই বাগধারা শব্দটি কোথায় আলোচিত হয়? মানে বাগধারা এই টপিকটা কোথায় আলোচিত হয় ব্যাকরণের? এটাও দেখেন প্রাইমারি পরীক্ষায় এসেছে 2015 সালে। 2015 সাল বা সে সময়টাকে যদি আমরা ধরি, বেস হিসেবে যদি ধরি, সে সময়কার উত্তরটা কারেক্ট ছিল কোনটা জানেন? কারেক্ট ছিল হচ্ছে এটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। সেই সময়কার বিষয় অনুযায়ী এটা ঠিক ছিল। ঠিক ছিল। কিন্তু এখন এটা ঠিক নেই। কারণ নতুন ব্যাকরণে এই বাগধারাকে আলোচনা করা হয়েছে, বাগধারাকে আলোচনা করা হয়েছে অর্থতত্ত্বে। অর্থতত্ত্বে আলোচিত হয়েছে। অর্থতত্ত্ব। অর্থাৎ বাগধারা আলোচ্য বিষয় হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। থ্যাংক ইউ। ওকে, কিন্তু এখন ব্যাপার হলো দেখেন, আমাদের এদের কিন্তু অপশন কি আছে? শব্দতত্ত্ব আছে, রূপতত্ত্ব আছে, ধ্বনিতত্ত্ব আছে আর বাক্যতত্ত্ব আছে। এখন পুরনো ব্যাকরণ অনুযায়ী আমাদেরকে এই জায়গাতে বাক্যতত্ত্বটাকে উত্তর করতে হবে। উপায় নেই। প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এখানে বাক্যতত্ত্বটাকেই নিতে হবে। আর বর্তমান উত্তর অনুযায়ী সেটা কিন্তু বাক্যতত্ত্ব হবে না। এটা হবে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে? আচ্ছা। একইভাবে দেখেন আরেকটি টপিক আছে, সেটা হচ্ছে কারক। এই বাগধারা এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখবেন, আর কারক। এই কারকটা পূর্বের ব্যাকরণে এটা শব্দতত্ত্বে আলোচিত, মানে শব্দতত্ত্বের আলোচ্য বিষয় ছিল। শব্দতত্ত্ব। কিন্তু বর্তমানে এই কারকটাকে আলোচনা করা হয়েছে বাক্যতত্ত্ব। কারণ বাক্য ছাড়া কারক নির্ণয় করা যায় না। এইজন্য এটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে? এই বাগধারা ধ্বনিতত্ত্বে কেমনে আলোচিত হবে? অর্থতত্ত্ব নয়, বাক্যতত্ত্ব ছিল আগে। ঠিক আছে? এখন সেটা অর্থতত্ত্ব হয়ে গেছে। পানি খাচ্ছি, পানি খাচ্ছি। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা একটু সামনে আগাই, লক্ষ্য করেন। দেখেন পরের যে প্রশ্নটা আছে, পরের যে প্রশ্নটি আছে ৬ নম্বর প্রশ্ন বলছে, ব্যাকরণের কোন অংশে কারক আলোচিত হয়? কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়েছে? দেখেন, এই কথাটা আমি এইমাত্রই বললাম। তাহলে এই জায়গাতে আপনি উত্তর নিবেন কোনটাকে? ঘটাকে আপনি উত্তর নিবেন। অর্থাৎ ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয় কারক। কারক আলোচিত হয় কোথায়? বাক্যতত্ত্বে আলোচিত হয়। বাক্যতত্ত্বে। তাহলে উত্তরটা হচ্ছে আমাদের বাক্যতত্ত্ব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, লক্ষ্য করেন। এই নুরুল হ্যাঁ, আফসার আল মামুন লিখেছেন বাগধারা দিয়ে বাক্য হয় তাই বাক্য। না, না, আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম না। আসলে বাক্য তত্ত্ব নয় কেন, বা বাগধারা কেন অর্থতত্ত্বে আলোচনা করা হচ্ছে? দেখেন, আপনি বাগধারাতে যে শব্দগুলো ব্যবহার করেন, এই শব্দগুলোর কি একটা শাব্দিক অর্থ আছে না? অরণ্যে রোদন। অরণ্যে রোদন মানে কি?
নিষ্ফল আবেদন। তাহলে অরণ্য রোদন এই শব্দটির একটা শাব্দিক অর্থ আছে। দেখেন ভিন্ন একটা অর্থ প্রকাশ পাচ্ছে। এইজন্য এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে? ভুল করবেন না, হ্যাঁ? আচ্ছা, এরপরে আসেন লক্ষ্য করেন। পরের যে ব্যাপারটা আছে বলছি দেখেন। আচ্ছা, চিনি ছাড়া নিয়ে আসবেন। আচ্ছা, এরপরে দেখেন বলছি ধ্বনিতত্ত্ব। লক্ষ্য করেন ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বে কি আলোচনা করা হবে জানেন? ধ্বনি সংক্রান্ত ধ্বনি সংক্রান্ত। ধ্বনি সংক্রান্ত কি হতে পারে? ধ্বনি সংক্রান্ত কি হতে পারে? বর্ণমালা হতে পারে, বর্ণ হতে পারে, অক্ষর হতে পারে, হ্যাঁ? বা এটাকে কি বলতে পারি? বাকযন্ত্র। বাকযন্ত্র থেকে ধ্বনির সৃষ্টি হয়। এজন্য বাকযন্ত্র ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কথা বুঝতে পেরেছেন? মানে ধ্বনি সংক্রান্ত ধ্বনি বিষয়ক যা কিছু আছে সবকিছু কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়া দেখেন বলছি বানান। এই বানানটার দিকে তাকান। বানান। এই বানানটা কি? শব্দের বানান। দেখেন শুদ্ধ বানান। কোথায় মূর্ধন্য হবে, কোথায় মূর্ধন্য ষ হবে, কোথায় দন্তন্য হবে, কোথায় দন্ত স হবে। বা কোথায় আপনি দীর্ঘকার লিখছেন, কোথায় হ্রস্বকার লিখছেন। কখন কখন হ্রস্বই হবে, কখন দীর্ঘই হবে। ভূত বানানে কখন দীর্ঘকার হবে, কখন হ্রস্বকার হবে। দেখেন এটা হচ্ছে বানান, সঠিক বানান। তাহলে বানানে কিসের ত্রুটি থাকে? বর্ণের ত্রুটি থাকে না? ত্রুটি থাকে বর্ণের। এইজন্য এই বানানটা আলোচনা করা হয় কোথায়? এই ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। বানানটা ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। তারপরে একইভাবে দেখেন, এই যে যদি আমি বলি উচ্চারণ, এই উচ্চারণটা কোথায় আলোচনা করা হয় দেখেন? উচ্চারণটা কি? উচ্চারণটা হচ্ছে ধ্বনি। অর্থাৎ আপনি যেটা লিখেছেন সেটা আপনি মুখ দিয়ে উচ্চারণ করছেন। এই উচ্চারণটা কি? আওয়াজ। আওয়াজটা কি? ধ্বনি। তাহলে এই আওয়াজটা কার করছেন? এই বর্ণের আওয়াজ করছেন। দেখেন বর্ণের আওয়াজ কেমনে? এই অটাকে আপনি কখনো অ উচ্চারণ করছেন, কখনো ও উচ্চারণ করছেন। এই যে দেখেন উচ্চারণের পার্থক্য। তাহলে এই আওয়াজটা কি ধ্বনি না? এটাই হচ্ছে উচ্চারণ। তাহলে এই উচ্চারণ কি ধ্বনির সাথে সম্পর্কযুক্ত। এইজন্য এটা কোথায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। দেখেন মূর্ধন্য আর মূর্ধন্য ষ। তাহলে এগুলো কি দেখেন তো বানানগত ত্রুটি হয় না? এই মূর্ধন্য ষ বর্ণ না? বর্ণ। এইজন্য এগুলো ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। নত্ববিধান, সত্যবিধান ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সন্ধি কি ধ্বনির মিলন না? ধ্বনির মিলন। যেহেতু ধ্বনির মিলন এজন্য এটা ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। কথা বুঝতে পেরেছেন? আমরা এভাবে পর্যায়ক্রমে আরকি দেখব। ঠিক আছে? ক্যাপশনে খুরশেদ হয়ে গেছে। আচ্ছা হোক, সমস্যা নেই। এরপরে আসেন, লক্ষ্য করেন ৭ নম্বর। বলছে যে শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলে? দেখেন এই প্রশ্নটা এসেছে ২৩ সালে। ২৩ সালে এসেছে এবং আবার এই প্রশ্নটা এসেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১১ সালে এসেছিল এই প্রশ্নটা। এবং খুব বেশি আসে এই প্রশ্নটা। শব্দের ক্ষুদ্রতম অংশ, ভাষার ক্ষুদ্রতম অংশ বা বাক্যের ক্ষুদ্রতম অংশ কি? ঠিক আছে? এই প্রশ্নটা অনেকবার এসেছে। আপনি অনেক পাবেন এই প্রশ্ন। এখন কথা হলো এই প্রশ্নটার আপনি উত্তর করবেন কিভাবে? এই প্রশ্নটা নিয়ে আমাদের মানে একটু প্রবলেম দেখা দেয়। কারণ আমরা একটু মানে গুলিয়ে ফেলি। ব্যাপারটা আমরা একটু গুলিয়ে ফেলি। আমি একটু আমি একটু দেখাতে চাই, লক্ষ্য করেন। সেটা হচ্ছে কি দেখেন, একটু দেখবেন, হ্যাঁ? আমি একটু লিখছি, আপনারা একটু দেখবেন। আমি ১ম এ লিখছি দেখেন ধ্বনি। ধ্বনি লিখছি। এই ধ্বনির পরে আমি লিখছি কি দেখেন, ধ্বনির পরে আমি লিখছি কয়েকটা ধ্বনি মিলে গঠিত হয় একটা শব্দ। কিছু শব্দ মিলে গঠিত হয় একটা বাক্য। আর এই বাক্যটাই কি? বাক্যটাই হচ্ছে ভাষা। ঠিক আছে? লক্ষ্য করেন। আমি ১ম এ লিখেছি ধ্বনি। ধ্বনি। কারণ আমরা ভাষা কি? আমরা ভাষা মুখে বলি। এইজন্য সেটা ভাষা। ঠিক আছে? এই যে ভাষা দেখেন লক্ষ্য করেন। এই ভাষার সৃষ্টির ১ম টা কি আসতেছে? ১ম আসতেছে ধ্বনি। এই ধ্বনির পরে কতগুলো ধ্বনি মিলে কি গঠিত হচ্ছে? একটা শব্দ গঠিত হচ্ছে। কতগুলো শব্দ মিলে কি গঠিত হচ্ছে? পদ গঠিত হয়ে সেটা বাক্যে রূপান্তর হচ্ছে। আর এই বাক্যটাই কি মূলত ভাষা। আপনারা একটা বিষয় একটু লক্ষ্য করবেন। একটা বিষয় একটু খুব সিম্পল বিষয়। আমি একেবারে আ আচ্ছা। আমি খুব ইজিলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখেন। লক্ষ্য করেন। আমি বলছি যে একক, ক্ষুদ্রতম একক বলছি ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম অংশ বা আমি বলছি কি মূল উপাদান, মূল উপাদান বা উপাদান। ঠিক আছে? বা এখানে ক্ষুদ্রতম উপাদানও থাকতে পারে। কোন সমস্যা নাই। ক্ষুদ্রতম উপাদান যেটাই বলুক না কেন, উপাদান আছে কিনা?
আছে। তাহলে দেখেন আমি এই জায়গাতে লিখেছি উপাদান, ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম অংশ, মূল উপাদান, ক্ষুদ্রতম উপাদান। সবই একই কথা, একই জিনিস। ঠিক আছে? এরপরে আসেন দেখেন, আরেকটা ব্যাপার লক্ষ্য করেন। আমি বলছি কি উপকরণ, উপকরণ বা বলতে পারি মূল উপকরণ বা বলতে পারি কি বৃহত্তম একক, বৃহত্তম একক বা বলতে পারি কি শুধু একক বা বলতে পারি কি বাহন, বাহন, বাহন। ঠিক আছে? বাহন। হ্যাঁ? ওকে। দেখেন আমি এইখানে যা লিখেছি সবগুলো হচ্ছে একটি আরেকটি মানে সেম বিষয়টাই বোঝায়। যেটা আপনার উপকরণ সেটাই কি মূল উপকরণ, মূল উপকরণ বা সেটাই কি বৃহত্তম একক, সেটাই একক, সেটাই বাহন। কথা বুঝেছেন? এখন একটা বিষয় একটু লক্ষ্য করেন। এখন একটা বিষয় লক্ষ্য করেন, এই যে উপাদানের কথা যখন আপনাকে বলবে, এই উপাদানের কথা যখন আপনাকে বলবে বা ক্ষুদ্রতম এককের কথা যখন আপনাকে বলবে, অংশের কথা যখন আপনাকে বলবে বা উপরের যে বিষয়গুলো আমি বলেছি, যেটাই বলবে আপনার উত্তর হবে ধ্বনি। উত্তর কি হবে? ধ্বনি হবে, ধ্বনি, ধ্বনি। দেখেন আপনাকে যদি বলা হয় ভাষার কি? তাও ধ্বনি। যদি বাক্যের কোনটা? তবুও ধ্বনি। শব্দের কোনটা? তবুও ধ্বনি। এখন একটা বিষয় দেখেন, যদি ধ্বনি আপনার অপশনে না থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে ধ্বনির বিপরীতে আপনি বর্ণকে নিতে পারেন। কোনো ব্যাপার না। আপনি যদি ধ্বনি না পান, সেক্ষেত্রে আপনি বর্ণকে নিবেন। কিন্তু ধ্বনি, বর্ণ ২ টাই আছে, তখন আপনি অবশ্যই বর্ণকে নিবেন না। আপনি কাকে নেবেন? আপনি ধ্বনিকে নেবেন। কথা কি বুঝতে পেরেছেন আমার? আমি যে কথাটা বললাম? আচ্ছা। এরপরে আসেন লক্ষ্য করেন, এই যে উপকরণ, মূল উপকরণ, বৃহত্তম একক বা বাহন যেটাই বলুক না কেন, ভাষার যদি বলে তাহলে ভাষার বাহন হবে বাক্য। যদি বাক্যের বলে, বাক্যের হবে শব্দ। যদি শব্দের বলে, শব্দের হবে ধ্বনি। মানে জাস্ট আগেরটা হবে। মানে যেখান থেকে আসতেছে। ভাষাটা পূর্বেটা কি আছে? বাক্য। বাক্যের কি দিয়ে গঠিত হচ্ছে? শব্দ দিয়ে। শব্দ কি দিয়ে গঠিত হচ্ছে? ধ্বনি দিয়ে। তাহলে এটা হবে তার বৃহত্তম একক বা উপকরণ বা বাহন। ঠিক আছে? আমি যেটা বলি না কেন। আচ্ছা, এরপরে আসেন লক্ষ্য করেন আরেকটি বিষয় আপনাকে জানতে হবে সেটা হচ্ছে মৌলিক উপাদান। মৌলিক উপাদান। দেখেন মূল উপাদানটা কি? মূল উপাদানটা হচ্ছে ধ্বনি। মূল উপাদানটা ধ্বনি। আর এই মূল উপাদান নিয়ে যেটা গঠিত সেটা হচ্ছে মৌলিক উপাদান। তাহলে মূল উপাদান নিয়ে গঠিত কোনটা? এই মূল উপাদান নিয়ে গঠিত হচ্ছে শব্দ। এই শব্দকে বলছি কি? এই শব্দটাকে বলছি আমরা মৌলিক উপাদান। দেখেন মৌলিক উপাদান। এই মৌলিক উপাদানটা কার? এই যদি আমি যদি বলি ভাষার মৌলিক উপাদান কার? তাহলে উত্তর হবে শব্দ। যদি আমি বলি বাক্যের মৌলিক উপাদান মানে কোনটা? তাহলে উত্তর হবে শব্দ। আমার কথা কি বুঝেছেন? একটু বলবেন। বুঝেছেন কিনা একটু বলবেন। বুঝলেন কিনা একটু বলবেন। বুঝলেন কিনা বলবেন একটু। ওয়ালাইকুম আসসালাম সেতু সরকার। অনেক দেরি করে ফেললেন। এতটুকু কি বুঝেছেন আপনারা একটু বলবেন। ওকে ধন্যবাদ। এবার আসেন আমরা পরবর্তী আমাদের যে এমসিকিউটা আছে সেটা একটু সমাধান করি। তাহলে এটা কি হবে? শব্দের ক্ষুদ্রতম অংশটা কি হবে? শব্দের ক্ষুদ্রতম অংশ বলুক আর যেটাই বলুক না কেন সেটাই হবে উপাদান। সেটা কি? সেটা হচ্ছে ধ্বনি। উত্তর হবে আমাদের ঘ। পরের প্রশ্নটায় আমরা আসি। ৮ নম্বর প্রশ্ন বলেছে কি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? দেখেন, লক্ষ্য করেন এই জায়গাতে মৌলিক উপাদান একটু রিপিট করব। দেখেন মৌলিক উপাদান বললেই হবে শব্দ।
মূল উপাদানটা হবে কি? মূল উপাদানটা হচ্ছে ধ্বনি। আর মূল উপাদান নিয়ে যেটা গঠিত সেটা হচ্ছে কি? মৌলিক উপাদান। আর এই মৌলিক উপাদানটা হচ্ছে শব্দ। হুম? মূল উপাদান কি? ধ্বনি। ধ্বনি নিয়ে গঠিত কি হয়েছে? শব্দ হয়েছে। এজন্য মৌলিক উপাদানটা হচ্ছে শব্দ। এই কথাটা বললাম। আচ্ছা, এবার আসেন। এই জায়গাতে বলছে বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? মাত্রাহীন বর্ণ। দেখেন, আপনাকে এখন মাত্রাহীন বর্ণ না বলে আপনাকে এটাও বলতে পারে যে আ মানে মাত্রাহীন স্বরবর্ণ কতটি? মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কতটি? বা পূর্ণ মাত্রার ব্যঞ্জন কতটি? আপনাকে এই প্রশ্নটাও করতে পারে। দেখেন, আমি একেবারে সহজ একটা ওয়ে আপনাদেরকে শেখাই, লক্ষ্য করেন। আমরা শুধু স্বরধ্বনি যেগুলো আছে স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। আমরা এই স্বরবর্ণগুলো দিয়ে মনে রাখবো। কিভাবে দেখেন? লক্ষ্য করেন, কোন বর্ণের উপরে এরকম মাত্রা আছে, কোন বর্ণে দেখবেন এইরকম মাত্রা আছে, কোন বর্ণে আবার নেই। যখন পুরো বর্ণ জুড়ে থাকে সেটাকে বলা হয় পূর্ণমাত্রা, যখন সামান্য থাকে সেটাকে বলা হয় অর্ধমাত্রা, আর যখন থাকে না তখন সেটাকে বলা হয় মাত্রাহীন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাত্রা হচ্ছে পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা আছে অর্ধমাত্রা, অর্ধমাত্রা আছে মাত্রাহীন। এখন দেখেন, এই মাত্রাহীন, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা সবগুলো বর্ণের মধ্যে আছে। স্বরের মধ্যেও আছে, ব্যঞ্জনের মধ্যেও আছে। আমরা স্বর দিয়ে আমরা ব্যঞ্জনকে মনে রাখবো। আমরা স্বর বর্ণ দিয়ে ব্যঞ্জন বর্ণকে মনে রাখবো। কেমনে দেখেন? এই যে স্বরের উপরে পূর্ণমাত্রা, স্বরেয়ার উপরে পূর্ণ, রস্বই, দীর্ঘৌ, রস্বউ, দীর্ঘউ, দীর্ঘউ, এই প্রথম যে ৬ টা বর্ণ আছে, এই ৬ টা বর্ণের উপরে দেখবেন পূর্ণ মাত্রা আছে। ওকে, দিচ্ছি। পূর্ণ মাত্রা আছে, তাহলে আমরা বলতে পারি পূর্ণ মাত্রার স্বর কতটি? ৬ টি। এবার আসেন, এই যে এখানে যে রি বলে একটা বর্ণ আছে, দেখেন এই রি এর সামান্য একটু মাত্রা দেওয়া আছে। এই জন্য এই রি কে বলছি আমরা অর্ধমাত্রা, এবং এটা হচ্ছে সপ্তম বর্ণ, অর্থাৎ ৭ নম্বর বর্ণ। তাহলে অর্ধমাত্রার বর্ণ কয়টি? একটি, সেটা হচ্ছে রি। এবার আসেন, আপনাদেরকে আরেকটি বিষয় আমি বলে রাখি। রি কিন্তু অর্ধমাত্রার বর্ণ নয়। আপনি যদি অভিধান খোঁজেন, আপনি যেই মোবাইলটি ব্যবহার করছেন, যে ডিভাইসটি ব্যবহার করছেন, সেখানে আপনি রি লিখেন, আপনি দেখবেন এই রিটা এমন করে লিখা হচ্ছে। মানে এই রিটা এইরকম হচ্ছে। এই রিয়ে কখনো এইরকম নেই, আসতেছে না। আপনি দেখেন, এরকম আসতেছে না। অর্থাৎ এই রিটাও কিন্তু মাত্রাহীন বর্ণই। এই রিয়েও কিন্তু মাত্রা নেই। আপনি অভিধানে দেখেন, আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বর্ণ পরিচয় আছে সেখানে আপনি দেখেন, আপনি সেখানেও রিতে কোনো মাত্রা পাবেন না। কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর বইতে বলা আছে রি হচ্ছে অর্ধমাত্রার, এবং আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও আসে রি অর্ধমাত্রার। এইজন্য আমাদেরকে উত্তর করতে হয় এটা অর্ধমাত্রার। কথা বুঝেছেন? এছাড়া উপায় নেই। হ্যাঁ? আচ্ছা। এরপরে আসেন, লক্ষ্য করেন, একটু দেখেন। এখানে আমি যে বিষয়টা বলছি, তাহলে এই জায়গাতে আমরা রি কে অর্ধমাত্রা হিসেবে কাউন্ট করছি, সেটা ৭ নম্বর। আর মাত্রাহীন বর্ণ কয়টা? দেখেন শেষের যে ৪ টা আছে, এই ৪ টাকে আমি মাত্রাহীন বর্ণ বলছি। এবার আপনি ব্যঞ্জনগুলোরে মনে রাখবেন এই স্বরগুলা দিয়ে। কিভাবে দেখেন? এই যে পূর্ণ মাত্রার স্বর কয়টা? ৬ টা। আপনি ব্যঞ্জনও ৬ লিখবেন। কিন্তু ৬ তো মানা যাবে না। তার পূর্বে আপনি ২ লিখবেন। তাহলে ৬ ২৬ সমান কত? ৩২। এবার দেখেন, অর্ধমাত্রার বর্ণ কয়টা স্বর? একটা স্বর। সেটা কি? রি। কত নম্বর? ৭ নম্বর। আপনি এই জায়গাতে ৭ লিখেন। তাহলে ৭ টি ব্যঞ্জন হচ্ছে অর্ধমাত্রা। ৭ আর ১ কত? ৮। এবার আসেন, দেখেন এই যে মাত্রাহীন বর্ণ, স্বরবর্ণ কয়টা? শেষের ৪ টা। এবার আপনি কি করবেন জানেন? পূর্বে ২ বসাবেন না। আপনি এবার ২ যোগ করবেন। হ্যাঁ, এটার সাথে ২ যোগ করেন, তাহলে কত হবে? ৬। তাহলে ৬ আর ৪ কত? ১০। তাহলে দেখেন, এই যে মাত্রাহীন স্বর ৪ টা, ব্যঞ্জন ৬ টা। মোট কয়টা? ১০ টা। তাহলে ৩২ ৮ ১০ সমান কত? ৫০। আর এদিকে হচ্ছে ৩৯, এদিকে ১১। এই হচ্ছে আমাদের বর্ণের মাত্রা, মাত্রার দিক থেকে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখেন, লক্ষ্য করেন, তাহলে নির্লজ্জ। আচ্ছা, ওকে। নির্লজ্জ আমাদের রুবেল স্যার লিখেছেন নির্লজ্জ। যাই হোক, নির্লজ্জ এখন কে নির্লজ্জ? স্যার এত তিতা কেন? লুচ্চামি? লুচ্চাজক আপনি। সন্ধি বিচ্ছেদ জানতে চাইছেন, কি করব আমি? এটা তো সন্ধি না, এটা প্রত্যয়। আচ্ছা,
দেখেন এই যে ঝ, এই ঝটাকে এখন আপনি বলছেন না অর্ধমাত্রা না পূর্ণমাত্রা। দেখেন ঝয়ের এই পাশেও আছে এই পাশেও আছে, এটাকে আপনি পূর্ণমাত্রা ধরবেন, পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা, ঠিক আছে? ঝটাকে পূর্ণমাত্রা ধরবেন। ওকে, এরপরে আসেন, লক্ষ্য করেন পরেরটা। আমরা পরের যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা দেখি, তাহলে এই জায়গাতে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে 10 টি। তাহলে আমাদের মাত্রাহীন বর্ণ বলেছে 10 টি। ওকে, এরপরে আসেন 9 নম্বর। 9 নম্বর প্রশ্নে বলেছে কি ধ্বনি হলো, ধ্বনি কি? ধ্বনি কি দেখেন বলছে আ অর্থবোধক শব্দ সমষ্টি। আচ্ছা, ধ্বনি কি অর্থবোধক শব্দ সমষ্টি? কখনোই না। শব্দ সমষ্টি কেমনে হবে? শব্দ গঠন হচ্ছে ধ্বনি দিয়ে। তাহলে শব্দ সমষ্টি না। বলছে ভাষার লিখিত রূপ। আচ্ছা, ভাষার লিখিত রূপ হয় কি? ভাষার লিখিত রূপ কি? বাক্য তো। বাক্য না? বাক্য দিয়ে তো আমরা লিখি। তাহলে ভাষার লিখিত রূপ হয় না। হয় না। ওকে। এবার দেখেন বলছে দুটি শব্দের মিলন। কখনো দুটি শব্দের মিলন হইছে? না, দুটি শব্দের মিলন হয় না। ধ্বনি হয় না। দুটি শব্দের বা দুটি পদের মিলন হয়, কয়েকটি পদের মিলন হয়। সেটা হচ্ছে সমাস। সমাসে হয়। আর ধ্বনির মিলন হয় কোথায়? ধ্বনির মিলন হয় হচ্ছে সন্ধিতে। ওকে, হচ্ছে না। তাহলে ভাষার ক্ষুদ্রতম অংশ। দেখেন আপনাকে আমি একটু আগেই পড়িয়েছি। ভাষার ক্ষুদ্রতম অংশ, বাক্যের ক্ষুদ্রতম অংশ, শব্দের ক্ষুদ্রতম অংশ কি? ধ্বনি। তাহলে এই হচ্ছে সেই প্রশ্ন, সেই কোশ্চেন। কথা কি বুঝেছেন? ওকে। এরপরে আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে আমরা একটু আগাই, লক্ষ্য করেন। বলছে 10 নম্বর প্রশ্ন বলছে কি যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি? দেখেন, আবার সেই প্রশ্ন। এটা এসেছে ২০২২ সালে। দেখেন, এই প্যাটার্নেরই কোশ্চেন আসতেছে। তবে সামনে আরো কোশ্চেন হার্ড হবে, কঠিন হবে আরকি। ঠিক আছে? আচ্ছা। দেখেন অর্ধমাত্রার বর্ণ কতটি? আপনাকে অর্ধমাত্রার বর্ণ বলেছিলাম কি স্বরবর্ণে কয়টা? একটা। সেটা কি রি। এই রি কত নম্বর? ৭ নম্বর। সুতরাং রি একটা আর যোগ ৭ সমান কত? ৮। তাহলে উত্তর কয়টা? কোনটা হবে? এই যে ক। ক নম্বর হবে উত্তর ৮। ওকে। এরপরে আসেন ১১ নম্বর প্রশ্ন। বলছে ভাষার ভাষার মূল উপাদান কোনটি? ভাষার মূল উপাদান। দেখেন ভাষার মূল উপাদান। দেখেন যেটা মূল উপাদান সেটাই ক্ষুদ্রতম অংশ, সেটাই কি? ক্ষুদ্রতম একক, সেটাই কি? হ্যাঁ? সেটাই হচ্ছে ক্ষুদ্রতম অংশ বা ক্ষুদ্রতম একক বা উপাদান, মূল উপাদান সেটাই তো। তাহলে সেটা কোনটা? সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনি যদি আমি না পাই তাহলে নিব কি? নিব বর্ণ। ওকে, তাহলে এই জায়গাতে আমি নিব কি? ধ্বনি। ওকে। এরপরে আসেন পরের যে প্রশ্নটা আছে ১২ নম্বর। বলছে শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলে? দেখেন শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলে? ওই একই কথা। শব্দের, ভাষার, বাক্যের যেটাই বলুক না কেন উত্তর কি হবে? উত্তর হবে ধ্বনি। উত্তর কি হবে? উত্তর হবে ধ্বনি। এটাও আসছে বিগত সালে এবং এটা হচ্ছে আপনাদের প্রাইমারিরই প্রশ্ন। ঠিক আছে? প্রাইমারিরই এটা কোশ্চেন। ওকে। আমরা পরের প্রশ্নটার দিকে একটু আগাই, লক্ষ্য করেন। পরের যে প্রশ্নটা আছে বলছে কি ভাষার মূল উপকরণ কি? দেখেন ভাষার মূল উপকরণ, উপকরণ, মূল উপকরণ যেটাই বলুক না কেন, বাহন যেটাই বলুক না কেন, ভাষা সৃষ্টি হচ্ছে কি দিয়ে? বাক্য দিয়ে। বাক্য। বাক্যর পরের স্টেজটা কি? ভাষা। তাহলে এইটার উত্তর কি হবে? এটার উত্তর হবে বাক্য। ভাষার কি হবে? ভাষার হবে বাক্য। অর্থাৎ উত্তর হবে গ। উত্তরটা গ হবে। দেখেন আপনাকে আমি একটা বিষয় শুধু শিখিয়েছি, একটা বিষয় শুধু আমি আপনাকে দেখিয়েছি। সেই একটা বিষয় থেকে দেখেন কতগুলো প্রশ্ন এসেছে। এবং সবগুলো দেখেন আ আপনার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এসেছে। ঠিক আছে? আর প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন হচ্ছে। অবশ্যই এটা না করা যায়। চায়ের সাথে মিক্সড করে খেয়ে ফেলি। ওকে ১৩ বাক্য, 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 বাক্য। ধন্যবাদ। আসেন পরের কোশ্চেনে আমরা একটু আগাই। ১৪ নম্বর। বলছে বাংলা বর্ণমালায় বিহীন বর্ণের সংখ্যা কতটি? দেখেন একই কোশ্চেন। মাত্রাবিহীন। মাত্রাহীন স্বর কয়টা? স্বর হচ্ছে ৪ টা। স্বর ৪ টা, এই ৪ এর সাথে ২ যোগ করতে বলছি না? তাহলে কত হয়? ৬। সমান কত? ১০। ১০ টি। এটাও দেখেন প্রাইমারিতেই এসেছে। প্রাথমিকে এই কোশ্চেনটা এসেছে দেখেন।
আপনারা দেখেন। ওকে, 15 নম্বর কোশ্চেনটা দেখেন, বলছে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? দেখেন, পূর্ণমাত্রাটা আপনাকে বলেছি কি স্বরধ্বনির প্রথম 6টা পূর্ণমাত্রা, এর সাথে যোগ করতে বলছি কি ব্যঞ্জনের পূর্ণমাত্রা কয়টা? 6টা, পূর্বে 2 বসাতে বলেছি, তাহলে কত হচ্ছে 6 2 6, সরি 6 আর 26 কত? 32। অর্ধমাত্রার ক্ষেত্রে আপনাকে কি বলেছি? একটাই, সেটা হচ্ছে রি, রি হচ্ছে 7 নম্বর, 7 আর 1 কত? 8। মাত্রাহীন বর্ণ বলেছি কয়টা? শেষের 4টা, 4টা, এর সাথে 2 যোগ করতে বলেছি, তাহলে 6, 6 আর 4 এ 10, তাহলে 32 8 10 কোথায় আছে দেখেন, এই যে 32 8 10, অর্থাৎ উত্তর ক। উত্তর ক। এটা এসেছে আপনাদের 15তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 2019। তাহলে উত্তর কোনটা? উত্তর হবে ক। এরপরে আসেন, পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। 16 নম্বর প্রশ্ন, বলছে মৌলিক স্বরবর্ণ কয়টি? দেখেন, স্বরধ্বনিকে বেশ কয়েকটা ভাগে বিভাজন করা যায়, বেশ কয়েকটা ভাগে বিভাজন করা যায়। লক্ষ্য করেন, বলছি একটা বিষয় দেখেন, গঠনগত দিক থেকে, গঠনগত দিক থেকে স্বরধ্বনি 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক, আরেকটা হচ্ছে যৌগিক। যৌগিক, মৌলিক স্বরবর্ণ, স্বরবর্ণ হচ্ছে 6টি, 6টি, আর ধ্বনি হচ্ছে 7টি, ধ্বনি 7টি। যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টি, আর ধ্বনি হচ্ছে 25টি, ধ্বনি 25টি। ওকে, এই বিষয়টা মাথায় রাখবেন, ধ্বনি 25টি আর বর্ণ হচ্ছে কয়টি? বর্ণ মাত্র 2টি। অন্যদিকে মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি আর ধ্বনি হচ্ছে 7টি। কথা বুঝেছেন? ধ্বনি 7টি। এখন এই জায়গাতে দেখেন, আপনাকে প্রশ্ন কিন্তু ধ্বনির কথা বলেনি, বলেছে মৌলিক স্বরবর্ণ কতটি। এখানে উত্তর নেই, উত্তর এখানে নেই। হুম, এখন আপনি কি করবেন? উপায় নেই তো, 7টি দাগান। না, মৌলিক স্বরবর্ণ আর স্বরধ্বনি, লক্ষ্য করেন, না বললে আর হচ্ছে না। দেখেন, একটা বিষয় লক্ষ্য করেন, মৌলিক স্বরধ্বনি বর্ণ কোনগুলো? স্বরবর্ণ কোনগুলো? স্বরবর্ণটা হচ্ছে দেখেন, স্বরেয়, স্বরেয়া, রস্বই, রস্বউ, এ, ও, এই 6টা হচ্ছে বর্ণ। কেন বর্ণ? দেখেন, এরা শুধু বর্ণই না, এরা ধ্বনি প্লাস বর্ণ। কথা বুঝেছেন? আর ভাষা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ আব্দুল হাই বলেছিলেন যে মৌলিক স্বরধ্বনি আরেকটি আছে, সেটা হচ্ছে এ। এই এটা দেখেন আপনারা, এই এটাকে আপনারা বর্ণমালায় পাবেন না, বর্ণমালায় নেই, বর্ণমালায় নেই কিন্তু। তাহলে এটা কি? এটা হচ্ছে শুধু ধ্বনি। যার অবস্থান বর্ণমালাতে নেই সে কখনো বর্ণ হতে পারবে না। বর্ণমালাতে নেই মানে সে বর্ণ না, বর্ণমালাতে আছে মানে সে বর্ণ। তার যদি এখন উচ্চারিত রূপ থাকে তাহলে সে বর্ণও হবে, ধ্বনিও হবে। তার উচ্চারিত রূপ নেই কিন্তু বর্ণমালাতে আছে, তাহলে সে কেবল বর্ণ। যেমন একটা উদাহরণ দিই, লক্ষ্য করেন, এই যে মূর্ধন্য, এই মূর্ধন্যের কোনো উচ্চারণ নেই। আপনারা যখন মূর্ধন্যর উচ্চারণ লিখতে যান, যখন আপনারা উচ্চারণ পড়তে যান, উচ্চারণ লিখেন, তখন এই মূর্ধন্যের উচ্চারণটা লিখেন দন্তন্য। কারণ কি? কারণ মূর্ধন্যের উচ্চারণ নেই, সে উচ্চারণটা কার নেয়? দন্তন্যয়ের নেয়। এখন দেখেন, এই বর্ণটা কেবল বর্ণ, এটা কিন্তু ধ্বনি না। আবার এই যে দন্তন্য, এই একাধারে ধ্বনি আবার সে বর্ণ। কথা কি বুঝতে পেরেছেন? একাধারে সে ধ্বনি আবার সে বর্ণ। এই জন্য বলা হচ্ছে এই এটা হচ্ছে শুধু মৌলিক স্বরধ্বনি, এ হচ্ছে বর্ণ নয়। কারণ বর্ণ হইতে হলে তাকে বর্ণমালায় তার স্থান থাকতে হবে। এই জন্য বলছি মৌলিক স্বরবর্ণ বললে 6টি, আর যদি ধ্বনির কথা বলে তাহলে এই ধ্বনিটাও অ্যাড হবে, অ্যাড হয়ে হবে 7টি। একইভাবে দেখেন, যৌগিক স্বরধ্বনি কয়টি? বলছি যৌগিক স্বরধ্বনি কয়টি? বলছি 25টি, 25টি। আর বর্ণ কয়টি? বর্ণ বলেছি কয়টি? 2টি। দেখেন 2টি কি কি? একটা হচ্ছে ওই আর একটা হলো ঔ। এই ওইটার সমান কি? অ রস্বই ওই, আর এই ঔটার সমান কি? অ রস্বউ ঔ।
এবার দেখেন দুইটা স্বরধ্বনি পাশাপাশি বসেই যৌগিক স্বরবর্ণ বা ধ্বনি তৈরি করতেছে। এবার দেখেন আপনি বলছেন যেই লাউ সেই কদু। এবার দেখেন এই যে লাউ, এই লাউ শব্দের দিকে তাকান, এই যে ল, এই লয়ের সাথে কি আছে? লয়ের সাথে আ আছে, তারপরে কি আছে? রস্য আছে। দেখেন দুইটা স্বরধ্বনি পাশাপাশি বসেছে। এখন এই আ আর রস্য আও একসাথে উচ্চারণ হচ্ছে, এই জন্য এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এবার দেখেন আও বলে বর্ণমালায় কোনো বর্ণ নাই, এই জন্য এটা হচ্ছে কেবল ধ্বনি। আর এটা হচ্ছে শুধু ধ্বনিই নয়, এটা বর্ণ এবং ধ্বনি দুইটাই, কারণ এই রূপটার লিখিত রূপ আছে। কথা কি আমার বুঝেছেন? বলেন, বুঝছেন কিনা? বুঝেছেন কিনা বলেন? আচ্ছা আচ্ছা, ডিলিঙ্গুয়াল ল্যাটিনো। শোনেন, প্রশ্ন আসলে অষ্টাধ্যায়ী উত্তর করবেন, অষ্টাধ্যায়ী উত্তর করবেন, ঠিক আছে? ওইটাই হচ্ছে প্রথম ব্যাকরণ। ওকে, বুঝছেন, ধন্যবাদ। তাহলে মৌলিক স্বরবর্ণ কি? মৌলিক স্বরবর্ণ হচ্ছে উত্তর 6, কিন্তু এখানে যেহেতু 6 নাই, এক্ষেত্রে আমরা এখানে উত্তরটাকে 7 কাউন্ট করতেই পারি, কোনো সমস্যা নেই। এরপরে আসেন 17 নম্বর কোশ্চেন। বলছে দন্ত বর্ণ কোনগুলো? দন্ত বর্ণ। দেখেন তো দন্ত বর্ণ কোনগুলো? দন্ত বর্ণ কোনগুলো দেখেন তো? দন্ত বর্ণ কোনগুলো দেখেন তো? দেখেন প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ ব্যঞ্জন, কারণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় ঠোঁট আটকে যায়। প, ফ, ব, ভ, অর্থাৎ ঠোঁট আটকে যায়, এই জন্য এগুলো অষ্টবর্ণ। দেখেন ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। এই ট, ঠ, ড, ঢ যখন আমরা উচ্চারণ করি ট, অর্থাৎ আমাদের জিহ্বাটা, এই যে উপরে যে তালুটা আছে, এই তালুর সামনে যে এইরকম গোল অংশটুকু আছে, এই অংশটুকুকে বলা হয় মূর্ধা। এই মূর্ধাতে যে আমাদের এই জিহ্বাটা উল্টে গিয়ে টোকা দেয়, ট, ঠ, ড, ঠ, ঠিক আছে? এই জন্য এই বর্ণগুলোকে বলা হয় মূর্ধা বর্ণ। মূর্ধা বর্ণ। আচ্ছা, এবার দেখেন আপনি যখন উচ্চারণ করছেন ত, থ, দ, ধ, অর্থাৎ আপনার জিহ্বাটা এসে দাঁতকে স্পর্শ করছে, এই জন্য এই বর্ণগুলোকে বলা হচ্ছে কি বর্ণ? দন্ত বর্ণ। এবার দেখেন ক, খ, গ, ঘ, ক, এই যে দেখেন আপনার এই জিহ্বার গোড়াতে আটকে যাচ্ছে বাতাসটা এসে। আটকে যাওয়ার পর যখন আপনি ছেড়ে দিচ্ছেন, তখন বলছেন ক, খ, গ, ঘ, ঠিক আছে? কোথায় আটকাচ্ছে? এই কণ্ঠে আটকাচ্ছে, এই জন্য এগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি। তাহলে বুঝে নেন উত্তর কোনটা হবে? উত্তর হবে গ। তাহলে 17 নম্বর প্রশ্নের উত্তরটা হবে কি? গ। উত্তরটা হবে গ। ওকে, এরপরে আসেন পরের যে প্রশ্নটা আছে 17-18 নম্বর প্রশ্ন, বলছে ওষ্ঠ বর্ণ কোনগুলো? ওষ্ঠ বর্ণ সেম কোশ্চেন দেখেন ওইটাই। তাহলে ওষ্ঠ বর্ণ কোনগুলো? এই যে ক, আপনাদেরকে একটু আগে দেখালাম ওষ্ঠ বর্ণ। ওকে, এরপরে আসেন পরের যে প্রশ্নটা আছে, পরের যে প্রশ্ন লক্ষ্য করেন 19 নম্বর, বলছে যে বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? দেখেন ব আছে কয়টা? দেখেন এই বটা যদি আপনারা খোঁজেন তাহলে পাবেন প, ফ, ব, ভ, ম, ঠিক আছে? এইটা হচ্ছে দেখেন বর্গের ব, বর্গের ব। আবার এরপরে যেটা আছে প, ফ, ব, ভ, ম, এরপরে দেখবেন অন্তস্থ জ, র, ল, অন্তস্থ ব। এরকম একটা ব ছিল, এই যে এইরকম একটা ব ছিল, এরকম একটা ব ছিল, ঠিক আছে? কিন্তু এই বটা আমাদের বর্ণমালায় নেই। এই বটার উচ্চারণটা হয় ভি এর মতো, ভি ভি, হ্যাঁ, ভি এর মতো উচ্চারণ হয়। আহা, এটার একটু মানে উচ্চারণটা একটু ভিন্ন রকমের। এই বটা আমাদের বর্ণমালাতে নেই, কিন্তু এটা আমাদের ভাষায় আছে। এই বর্ণটাকে বলা হয় অন্তস্থ ব। কি বলা হয়? অন্তস্থ ব। আর এই বটাকে বলা হয় বর্গীয় ব। এখন তাহলে যেহেতু প্রশ্ন করেছে যে বাংলা বর্ণমালায় কয়টি ব আছে, যেহেতু বর্ণমালার কথা বলেছে, সুতরাং এই উত্তরটা হবে ঘ। আর যদি বলা হয় যে বাংলা ভাষায় কয়টি ব আছে, তাহলে উত্তর হয়ে যেত ক, দুইটা, তখন উত্তর হতো ক। হ্যাঁ, তখন উত্তর হতো ক। ওকে, এরপরে আসেন পরের যে প্রশ্নটা আছে 20 নম্বর, বলছে তালব্য বর্ণ কোনগুলো? তালব্য বর্ণ মানে
উচ্চারণের সময় জিহ্বা তালুতে ঘষা দেবে, তালুতে ঘষা দেবে। যেমন চ, ছ, জ, ঝ। ঠিক আছে? এগুলো তালব্য বর্ণ। এবার আসুন দেখেন, কিন্তু এখানে আর সেই চ, ছ, জ, ঝ এগুলো নেই। এখানে আছে কি? এখানে আছে স্বরধ্বনি। স্বরধ্বনি আছে। এখন স্বরধ্বনিতে দেখেন, লক্ষ্য করেন, আমি কয়েকটা বাহ! এতক্ষণ কোথায় ছিলেন? ওকে। তাহলে আমরা শেষ করছি দ্রুতই। হুম, এটা আমাদের শেষ কোশ্চেন তাহলে। আচ্ছা। তাহলে দেখেন, পরের যে প্রশ্নটা বলছি কি, আব্দুল্লাহ কিছু বললা? কোশ্চেন 20 পর্যন্ত গিয়েছি গো। লক্ষ্য করো। সরি, লক্ষ্য করেন। দেখেন, ১ম এ লিখছি কণ্ঠ, তারপর লিখছি তালব্য, তারপরে লিখছি কি ওষ্ঠ। ঠিক আছে? দেখেন, কণ্ঠতে লিখব স্বরেয় স্বরেয়া। তালব্যতে লিখব রস্বই দীর্ঘই। ওষ্ঠতে লিখব রস্ব উ দীর্ঘ। ২ টা করে লিখছি। আরেকটা বর্ণ আছে রি। এই রিটাকে বলছি মূর্ধা। রিটা কি? রিটা হচ্ছে মূর্ধা, মূর্ধা বর্ণ। ঠিক আছে? রিটা মূর্ধা বর্ণ। এরপরে দেখেন, বর্ণ আছে স্বরেয়, সরি, হ্যাঁ, শেষ করছি। এ আর ওই। এই ওই সমান কি? অ যোগ রস্বই। আমরা মনে রাখবো এ এ ওই বর্ণটা হচ্ছে কি? অ আছে, ওইতে অ আছে, আবার রস্বই আছে। এইজন্য এই ২ টা বর্ণকে মনে রাখবো অ আর রস্বই, অর্থাৎ কণ্ঠ আর তালব্য। অর্থাৎ এ ওই হচ্ছে কণ্ঠ তালব্য, কণ্ঠ তালব্য বর্ণ। আবার ও আর ঔ, এই ও সমানটা কি? অ যোগ রস্ব উ। অ সমান কি? অ সমান কণ্ঠ, ঔ সমান হচ্ছে মানে ওষ্ঠ। তাহলে এই ২ টা বর্ণকে বলবো কি? কণ্ঠ, কণ্ঠস্থ, কণ্ঠস্থ বর্ণ। তাহলে এই জায়গাতে কি বলেছে? যে তালব্য বর্ণ কোনগুলো? দেখেন, এই যে তালব্য বর্ণ হচ্ছে রস্বই আর দীর্ঘই। কোথায় আছে? এই যে দেখেন, রস্বই আছে তালব্য। আবার দেখেন ওই, এই ওইটাতে আবার কি আছে দেখেন, এই ওইটাতেও এই কণ্ঠ তালব্য, অর্থাৎ তালব্য কথাটা আছে। তাহলে এই জায়গাতে আমরা উত্তর হিসেবে কাউন্ট করতে পারি খ কে। উত্তর হিসেবে আমরা কাউন্ট করতে পারি খ কে। ওকে। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো সময়। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।